ভাইজানে কইল তুই পারলে কিনাল, উপযুক্ত দাম দিয়ে কিনবি, আমার কোনো আপত্তি নাই। তো তুই কি কইলি? আমি কইলাম অহন আমি এত টাকা কই পামু। সে হ্যাঁ সে আর কি, হ্যাঁ কয় তাহলে আমার আর কিছু করার নাই। জয়নুল মিয়া নাকি উপযুক্ত দাম দিয়া ভিটা বাড়ি জমি জমা বেবা কিনবার জন্য রাজি হয়েছে। তোর ভাবি জানে কিছু কয় না? না, হ্যাঁ খালি হাসে আর মুখ মোচড়ায়, কিছুই কয় না। অকনে বউ, মা। তোমার রান্না বাড়ি শেষ হইলো? যে মা। সানরে কিছু খাইতে দাও, সারাদিন পরে বাসায় আসছে। যে সান যা, হাত মুখ ধুইয়া সেটা খায়ালো। সারাদিন কি খাইছোস না খাইছোস, যা। সান তবে না কইছে আমি মুখ হাত ধুইয়া খায়ালো, যা সেটা খায়ালো, যা কই শুন। কনে বউ, কনে বউ, জি মা। শাকটি লই আসো, আমি বাচ্চা দিই। আনো, হ্যাঁ আনো। না আমার কোলে দাও, হ্যাঁ হ্যাঁ, বল ডান্স বুদ্ধি করে। গরুগুলেন রে মার পানি দিছো? গাইডারে গোয়ালে নিব কখন? সানে কই? নামাজ পড়ে কই জানে গেল, কয়ে গেল না। মা। মা এখন কথা কম। কও না কও। আপনি রাগ না করলে? আরে তোর রাগ করণের কথা না হইলে রাগ করুম কেন কও? মানে কয়দিন ধরে ভীষণ ইচ্ছা হয়েছে একটা কথা জানানোর। কি কথা? কইতেছিলাম তাই না, আর বড় ভাই জানে তো দুই ভাই। রাগ করেন না মা। মা দুইজন হলেও এই ধরেন একই বাপেরই তো পোলা। সেই মতে এই জমি জিরাত বিষয় আসানগুলোতে একই রকমেরই হওয়ার কথা। কথা কন না যে মাইকে আমার উপর রাগ করলেন? কনে বউ, তোমারে আমি ভালো ঘর থেকে আমার ঘরে আনছিলাম। আমার তো মায়া নাই, আমি তোমারে নিজের মায়ের মতো বুকে তুলে রাখছি। আমি যতদিন বাইচা থাকুম তুমি আর কোনোদিন এই ধরনের কথা কইবা না, তাহলে আমি খুব কষ্ট পাবো, মনে রেখো। মা, মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন না, আমার মাফ করে দেন। আমি আপনার কষ্ট দিবার লাগে কই নাই। কয়দিন ধরে মনটার ভিতরে ভীষণ উথাল পাতাল করতেছে, টানের জিগাইলেও কিছু কয় না, সারা রাত খালি কান্দে। এত চিন্তা করো কেন তোমরা? যেটা অনে সেটা তো হইবই। এই দেখো, আল্লাহ ভরসা,
তোমার মামা শ্বশুরের খবর পাঠিয়েছি, সে আসুক, দেহি তোমাকে একটা থাকুনের ব্যবস্থা করণ যায় কিনা। তোমার মায়ে কি কয়? অন্তরে কিছু কয় নাই। কইব না জানি, বড় শক্ত দিলের মানুষ, ভাঙবো তবু মস্কাবো না। এই ফাতনা ফ্যাসাদের যুগে এইরকম আদর্শবাদী আর ইমানদার মানুষ পাওয়া যায়। আল্লাহ তাই রহম করুক। এখন তাহলে কি করণ যায় স্যার? আপনি আমাকে সমাজের মুরব্বী, স্যার মিয়ার মাথায় তো আকাশ ভাঙ্গা পড়ছে। হ, বুঝবার পারতেছি। এখন কি করণ যায় হেডেই ভাবতেছি। তা সুরজ মেয়ে আইব কখন? কইছে মঙ্গলবার বিয়ান বেলায়। আসলে অহন মুরব্বীকে মান্য করার সমাজ থেকে তো উঠেই গেছে। মাঝে মাঝে কি মনে হয় জানো, ওই বাঁশের কঞ্চিলিয়া হকগুলির দাবরাই। ঠিক আছে, তোমরা এখন বাইরে যাও, দেখি কি করণ যায়। সুরজ মিয়া এমন অন্যায় কাম করা যাইব, সমাজে কি এর কোনো বিচার নাই স্যার? আরে বোকা, সুরজ মিয়া কি আর আমাকে গরিবের সমাজে আছে? এখন সে চৌথা আসমানে সাঁতার কাইটে বেড়াইতেছে। ছোটকাল থেকে আপনাকে সামনে বড় হয়েছি, কোনোদিন কারোর লগে বেয়াদবি করি নাই, সারা জীবন আপনাকে মান্য করে চলছি। আজ কোন পাবে স্যার আমার পুরা মা আর আপনার কোলে বলে দিল বেটা মানে ছেড়ে যাবে, আমার মুখটা হাইটা যাইতেছে। কি করবা কও? স্বার্থবাদ মানুষেরা সুযোগ পাইলেই আইন লিয়ে তো মানবতা টিকা তারা ভাইবেই দেখে। অসীমিয়া বাড়ি বাড়ি নিয়ে যাও, আমি ভাইবে দেখি কি করণ যায়। যাও যান বাড়ি যাও, যাও। যাও। কি হয়েছে, কান্দোস কে? আরে কি হয়েছে কবি তো, কান্দোস কে? জয়নালে কয় জনালে কয়? জনালে কি কয়? আমাকে পুকুর ঘাটে যাওয়ার নিয়েছে। কে? তাহলে নাকি ভাইজানের কাছ থেকে আমাকে জমা ভিটা বাড়ি পুকুর ঘাট সব কিনে লইছে। কি কয়? মামুজান আস্তে আস্তে, ও আস্তে আস্তে খা, পাগল। এই ছোটবেলার অভ্যাসটা এখনো সারবার পারস নাই। বুঝি, আমি কইছিলাম কি, নতুন ঘর বান্ধনের দরকার কি? 3 দরজা 3টা ঘর তো রয়েছে, 2টার মধ্যে তুমি থাকবা আর একটার মধ্যে পোলাপান লইয়া আমরা থাকুনি, অসুবিধা কি? না না, এতে তোর কষ্ট বাড়বো। তার চেয়ে বরং আমি যেটা কইছিলাম সেইটাই কর। হয় আজমত, 2-3 দিনের মধ্যে সারবার পারবি তো? কি যে কও না, 3 দিন লাগবো কেন, 2-1 দিনের মধ্যে শেষ করে ফেলামুনি। ওই ধরো, ওই চারিদিকে চটের বেড়া দিয়া উপরে খড়ের ছাউনি, এই মবলুকে কাজ তো, তুমি কিছু চিন্তা করো না তো। বুঝি, আমার তাহলে অনুমতি দাও, আমি তাহলে যাই গে। যাইবি? হ, আমি তাহলে যে সুরজ বাজন চলে যাওয়ার লগে লগে মানুষজন লইয়া আয়া পড়ম নি। কোনে বউ, তুমি সব কিছু ব্যান্ডেশন ঠিক করে রেখো, এক লগে সব চলে যাবো নি। আমি তাহলে উঠি বুঝি। খাড়া খাড়া, একটু খাড়া। হ্যাঁ, আনসার এটা আবার কি এর জন্য? আরে লস না,
তোর অনেক খরচাপাতি আছে না, এতগুলো টাকা তুই হঠাৎ করে কোন হানে পাবি? ল বুঝি আরে ল। এটা তুমি কি কও? বাপের ভিতরে থাকানোর জন্য একটা ঘর দিমু, তুমি তোমার বিয়ের সময়কার কানের পাশে বেচা টাকা দিবা কেন? আমি কি মরে গেছি? পাগলা, বউ পোলাপান লইয়া সংসার তোর, এর মধ্যে আবার আমাকে ঝামেলা টানলে ল। লস না। বুঝি তুমি আমারে কোনোদিন কষ্ট দাও নাই, আজ দিতেছ কেন? দেহ দি, তোরে আবার আমি কষ্ট দিব কেন? বাজানার মায় মরে যাওয়ার পরে তোমরা দুই বোনে আমার আদর্শ দিয়ে বড় করছো, বিয়া শাদী দিছ। এরপর বাজানের 2 কানের জমি আমার হাতে তুলে দিছ, ভিটাটা তুমি তুলে দিছ। কোনোদিন কিছু চাও নাই, কোনোদিন কিছু দাবিও করো নাই, খালি দিছই, খালি দিছই। কেন সুরজের লেখাপড়ার খরচ তুই কতদিন চালাইছস? তোর কত কষ্ট হয়েছে এসব আমি জানি না? তোমার এটা তোমার দেওয়ানের মাপের কিছুই না বুঝি। তাছাড়া এটা তো তোমার বাপের বাড়ির হক, সুরজ বাজানের পাও না। আজ ভাগ্যের ফেরে স্বামীর ভিটা তোমার পর করে দিতেছে। বুঝি বাপ মায়ের ভিটায় তোমার নারী পিতা তুমি কোনোদিন পর করে দিব না, বুঝি কোনোদিন না। এই শেষ বয়সে আইসা তোমার সেবা দিয়া আমি যতকে ঋণ মুক্ত হইতে চাইছিলাম, বুঝি ঋণ মুক্ত হইতে চাইছিলাম। বুঝি তোমার আল্লাহর দোহাইয়ের আগে এই সুযোগ থেকে তুমি আমারে বঞ্চিত করো না, আমার তুমি দূরে ঠেলে দিও না। বুঝি পাগল পাগল, তোরে কেন দূরে ঠেলে দেবো? তুই তো আমার সব, এখন কাঁদিস না, তুই তোর উপরে ভরসা করে থাক। মামুজান, কি মা জননী, কিছু কইবা? আমার জাননের ভীষণ ইচ্ছা, রাগ করেন না মামুজান। মামুজান, একই বাপেরই তো 2 পোলা, একজনের কোনো জমি জিরাত কিছু নাই, বিটা বাড়িটাও নাই। এমন কেন হইলো মামুজান? এমন কেন হইলো? আমার বেহেস্তবাসী শ্বশুর বাজানের কি কোনো কিছুই আসিল না? প্রশ্নটা তোমার ঠিকই আছে কোনে বউ, কিন্তু আর উত্তর দেওয়ানের বিষয়টা কেন? তোমার শাশুড়ি মা তোমার কিছু কয় নাই? সান বাবাজি তানেও কিছু কয় না, জিগাইলে খালি ধমক দেয় আর খালি মন খারাপ করে থাকে। কি কমু কোনে বউ, সবই ভাগ্যের ফের। আসলে মামুজান, আমি ভীষণ হতভাগিনী মাইয়া মামুজান, না ভীষণ হতভাগিনী। না রে মা, তুমি হতভাগিনী হইবা কেন? অর্থভাগ্য আল্লাহ তোমারে কম দিবার পারে, কিন্তু তুমি নিজে বুকে হাত দিয়ে কত মা, স্বামী ভাগ্য শাশুড়ি ভাগ্য তোমার মতো কয়জন পাইছে রে মা, কয়জন পাইছে? যাও যাও, ভিতরে যাও মা, ভিতরে যাও, আল্লাহ ভরসা। যাও রে মা, যাও। আল্লাহ ভরসা। কিরে চান, ওই দলিল দস্তাবেজগুলো বের করে রেখেছিস? যে ভাইজান। টানছিস না কেন? আমি তো বুঝতে পারছি না, আমার তো এত সময় নেই। সব ঠিকঠাক আছে তো? যে ভাইজান, ব্যবহার ঠিকঠাক হয়েছে।
মায়ে কোনো কিছু নষ্ট হইবার দেয় নাই। একেবারেই তো স্টেটসে চলে যাচ্ছি, তাই ভাবলাম কি আর করা, একটা ব্যবস্থা করেই যাই। কি বসির এত দেরি করলে যে? কি করবো ক, দোকানে ছেলেটারে বয়াইয়া এরপরে আমার আইতে হইল। তা কি বিষয়? বেলা তো তোমার লোক তেমন কথাই হইল না, একদিন পরে হঠাৎ বাড়িতে। কি ব্যাপার, এই চাঁদ তোমাকে কিছু বলেনি? কই তেমন কিছু না তো। তুমি শুনলে খুশি হবে যে আমি আমেরিকা চলে যাচ্ছি। আমেরিকা? হে তো নাকি মাসে তুমি 2-1 বার যাওই, এইটা কি আবার কোনো নতুন কথা হইল? আরে বোকা, সে যাওয়া না সে যাওয়া না, আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি, ফর গুড। আমার ছেলে বৌমা তো আর এই দেশে আসবে না, তাই ভাবলাম ওখানে গিয়ে সেটেল করি। আমার স্ত্রী মানে তোমার ভাবি কালকে চলে যাচ্ছে। কেন দেশের মায়াবাব্য ছাড়া একবারে উড়াল দিবা চাইতেছো কেন? কি যে সব বলো না, এটা কোনো দেশ হলো? যত সব ঝামেলা, এখান থেকে চলে যেতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি। ও মাই গড। ও এই কথা। দেখো তুমি জ্ঞানী গুণী মানুষ, যেটা ভালো মনে করো, এই জন্যই তুমি আমার লগে তোমার মা ভাইয়ের লগে দেখা করবার আইছো। বেশ ভালো বেশ ভালো, আমরা ভেবাকে খুব খুশি হয়েছি। হ্যাঁ, না না সেটা ঠিক আছে, কিন্তু আসল ব্যাপারটা যেটা হচ্ছে যে চলেই যখন যাচ্ছি একেবারে ফর গুড, সেই জন্য চাচ্ছি যে গ্রামের জমি জমাগুলো একটু সেটেল করে যাবো আর কি। এগুলোর আবার ফের সেটেলমেন্ট কি? আরে সেটেলমেন্ট বুঝলে না, এই জমি জমাগুলো একেবারে কবলা করে বিক্রি করে দিয়ে যেতে চাচ্ছি। কেন? আমাকে চান মিয়া দেখভালে রয়েছে না, থাক না। কি যে বলো না তুমি, এত জমি জমা এমনি রেখে যাওয়া যায়? তুমি একটা পাগল। কেন জমি নিবা কতটুকু? আমি কই কি, চইলাই যখন যাইতেছ এমনি এমনি রাখিয়া যাইবা কেন? 1-2 দিন গ্রামে থাইকা চান মিয়ার নামে জমি জমাগুলা লেখাপড়া করে দিয়া যাও। হাজার হইল তোমার ছোট ভাই, কি কও? সেটাই তো চাইছিলাম। আমি ঢাকায় ডেকে নিয়ে ওকে সে প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু ও বলল যে এখন নাকি ওর পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব না। টাকা? টাকার কথা আইতেছে কেন? চান মিয়া টাকা ভাইব কই? আরে সেটাই তো কথা। আরে মিয়া, আমি তো বিপদে পড়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত আল্লাহ সহায় হলো। ওই মকবুল চেয়ারম্যানের ভাই জৈনুল মিয়া, সে রাজি হলো। সে ঢাকায় গিয়ে পুরো টাকা অ্যাডভান্স করে দিয়ে এসেছে। এখন ভালো ভালো রেজিস্ট্রিটা হয়ে গেলেই বাঁচি। আজকে বিকালেই তাহলে আমি ঢাকায় ফিরে যাব। সুরুজ মিয়া, কি কথা কইলা তুমি? এই অসহায় ছোট ভাইটারে বউ ফোলা সহ এক করে পথে নামায়া দিবা চাইতেছ? তাছাড়া তোমার মায়ের রয়েছেন না, তার কথা একবার ভাববা না তুমি? শোনো শোনো, বিষয় সম্পত্তি হচ্ছে গিয়ে পবিত্র হক, এটা দান খয়রাতির ব্যাপার নয়। ওই কিছুদিনের জন্য ধরো দয়া পরবশ হয়ে কারো কাছে হেফাজতে রাখা যায়, কিন্তু সারা জীবনের জন্যে যাকে বলে একেবারে হাতেম তাই তো হওয়া যায় না। এই সালাম করা লাগবে না, এসব আমি একদম পছন্দ করি না। এগুলো কেন নিয়ে এসেছো? আমি এখন কিচ্ছু খাবো না, তোমরা এত ঝামেলা করো না। সুরুজ মিয়া, এত গোসা করলে চলে? তুমি আইবা শুননা তোমার মায়ে কত কষ্ট কইরা নিজ হাতে এই পিঠা কুলান বানাইছে, 1-2টা খাইয়া আর একটু খুশি করবা না? না 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 না, এটা খুশি অখুশির ব্যাপার নয়, এটা তোমার বুঝতে হবে। আমি আসলে বাইরে কিছু খাই না। কই এগুলো নাও। কি ব্যাপার চাঁদ মিয়া, মাস্টার সাহেব এলো না যে? তুমি মাস্টার সাহেবকে বলনি আমার সাথে দেখা করতে? যে ভাইজান কইছিলাম তো। তাহলে স্যার কইছিলেন সময় পেলে আমুনে। ও, উনি সময় পেলে আসবেন? হ্যাঁ, বুঝলে বশির মিয়া, আজকাল না শিক্ষকদেরও সময় জ্ঞান নেই। ভেবেছিলাম গ্রামের স্কুল কিছু দান খয়রাত করে যাব, তা আর হলো না। মানে কি বলবো। আসসালামু আলাইকুম স্যার।
বসেন বসেন। এই এই মুরব্বিকে চেয়ারে দিন। স্যার বসেন বসেন বসেন। স্যার কেমন আছেন? শরীরটা ভালো? আর রইছে এক মতো। কেউ জানে মা, তোমার বুকের ধরফারিটা আগে সেতে কমছে নি? যে অহন আল্লাহ দিলে একটু কমই আছে। আর কত ম্যাগি ম্যাগি তো কম বেলা হইল না। স্যার আমার সময় তো খুব কম, আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে। আমার লগে তোমার আবার কি জরুরি কথা? তুমি রসুলপুর গ্রামে কেন আইছো সেইটা আমি জানি। এই বিষয়ে তোমার লগে আমার কিছু কথা আছে, দয়া করে শুনবা কি? সেটা নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার, সেই বিষয়টা নিয়েই তো আপনার সাথে আমি কথা বলতে চাই। ছোটবেলায় আমি গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, আপনি আমার প্রথম শিক্ষাগুরু, এখন স্কুলের সভাপতি হয়েছেন। তা আমার তো স্কুলের প্রতি একটা দায়িত্ব বলে কথা আছে। তাই আমি ভেবেছি স্কুলের ওয়েলফেয়ার ফান্ডে আমি একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট দিয়ে দিতে চাই। বাবা, শুনে খুশি হইলাম। তবে হেডের বোধহয় আর কোনো প্রয়োজন নাই। জি হ্যাঁ, এক সময় স্কুলে দৈন্যতা আসিল, স্বীকার করি। এই সময় তোমার কাছে আমি লোক পাঠাইছিলাম কিছু সাহায্যের জন্যে, কিন্তু সেই মহৎ কাজটা তুমি তখন করো নাই। তোমার মনে আছে নিশ্চয়ই। স্যার আপনি কি সেজন্য আমার উপর খুব রাগ করে আছেন? আসলে আমি এত ব্যস্ত। না না, রাগ করবো কেন? রাগ করণের কি আছে? তাই সুরজ মিয়া, তোমার লগে এখন স্কুলে ভালো মন্দ করবার চাই না, তোমার লগে আলাপ করব অন্য বিষয় লইয়া। বইসো, সিট ডাউন। অন্য বিষয়ে কথা বলবেন স্যার, বলুন। না, কইছিলাম এতদিন বাদে তুমি দেশ গ্রামে আইলা, এখানে তোমার মা আছে, ছোট ভাই আছে, নিজ বাড়িতে না ওইটা তুমি চেয়ারম্যানের বাড়িতে উঠলা কেন? কারণটা কি? না না, তেমন কোনো কারণ নেই, আমাকে বিশেষভাবে বললো সেই জন্যই আর কি। আর তাছাড়া হ, ওই তাছাড়া কারণটা আমি কিছুটা শুনছি, তবে বিশ্বাস করবার পারি নাই। কোনটা স্যার? এখানকার সব জমি জমা লেখে দেওয়ার বাবদ তুমি জয়নাল মিয়ার কাছে টাকা লইছো, কতটা কি সত্য? অনেকটা সত্যি। মানে কি করব স্যার, আমি তো একেবারেই স্টেটসে চলে যাচ্ছি। হ্যাঁ, কথাটা আমিও শুনছি। অন্য কেউ তো নিতেই পারলো না। তাছাড়া আমার নিজের সহায় সম্পত্তি, এগুলোর সেটেলমেন্ট তো আমাকে নিজেকেই করতে হবে, তাই না? আর জয়নুল মিয়া তো দামটা কম দিচ্ছে না, একেবারে পারফেক্ট দাম দিয়ে নিচ্ছে। কিন্তু তাই বলে তুমি তোমার মা ভাইদের ভিটা ছাড়া করাইবা? এটা তোমার কোন বিচার? আরে না না না, তোমরা সুরজ মিয়ারে ভুল বুঝতেছো কেন? তাই সুরজ মিয়া, তুমি তোমার মা, ছোট ভাই, মানে গোটা পরিবারকে তোমার ঢাকার বাসায় রেখে যেতে চাও? হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। যে এইটাই তুমি ভালো মনে করো, আমাকে কোনো আপত্তি নাই। তো এই বিষয়ে তোমার মায়ের মত নিছো নি? ঢাকার বাসে ওরা কোথায় থাকবে স্যার? ঢাকার বাসা তো আমার ছোট শালিকাকে গিফট করে দিয়েছি, ওরাই এখন থাকবে ওখানে। তাহলে তোমার মা, ছোট ভাই, কনে বউ, পোলা পাইন, এরা কই থাকবো, কই যাইব? কোথায় থাকবে সে আমি কি করে বলবো স্যার? চানকে তো আমি বেশ কয়েকদিন আগেই বলে দিয়েছি, নিশ্চয়ই এর মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছে। খারাপ খারাপ, আমার একটু বুঝে নিতে দাও। তুমি আমেরিকায় চলে যেতেছ, আর তোমার ঢাকার বাসা তোমার ছোট শালীর কাছে দিয়ে যেতেছ, আর এখানকার জমি জমা তুমি জয়নুল মিয়ার কাছে বেচতে দিতেছ। আর তোমার মায়ে, ছোট ভাই কই যাইব, কই থাকবো, তুমি কিছু কইতে পারতেছ না। সমস্ত ব্যাপারটা আমার কাছে কেমন যেন ভেড়া ছাড়া লাগতেছে, কিছুই বুঝতে পারতেছি না। আশ্চর্য, এখানে ভেড়া ছাড়ার কি হলো আমি তো বুঝতে পারছি না।
আমি জমির মালিক, আইনগত মালিক, আমার জমি আমি বিক্রি করতে পারবো না। ঠিক আর আছে। তার জন্য কে কোথায় যাবে না যাবে সমস্ত কিছু আমাকে ভাবতে হবে। এসব কি কথা বলছেন স্যার? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমার যুক্তি মানতেছি, কিন্তু এই যে অসহায় বৃদ্ধ মা, নিরপরাধ ছোট ভাই, তোমার এই সর্বনাশা সিদ্ধান্তের ফলে ওরা যে পথের ভিখারি হয়ে যাবে সেইটা কি তুমি ভাবছো? এরা তো তোমার পর না, আপন রক্ত। আর এমন তো না এই জমি না বেচলে তুমি পথের ভিখারি হয়ে যাবা, না খেয়ে মরবা। সুরজ মিয়া, দয়া করো, সুরজ মিয়া, দয়া করো। সরি স্যার, আমার কিছু করার নেই। কি কও তুমি সুরজ মিয়া? যে মায়ের বুকের দুধ পান করে তুমি এত বড় হইছো, তার প্রতি কি তোমার কোনো দায়িত্ব নাই? আমি আপনার আমি বুড়ি মাকে কিছু টাকা দিয়ে দেবো। হারাও। সুরজ মিয়া, তুমি অনেক বড় হইছো, অনেক কথা কইতে শিখছো। আজ আমার কিছু কথা তোমার শুনতে হইব। বলেন, কি কথা বলেন? প্রাণ সুরজের মা, জি আপনার বড় বোন যখন ইন্তেকাল করে তখন মনে রয়েছে? চাচি যান, স্যারে মনে রয়েছে? সুরজ বাজান তো সেই সময় ছোটই। কিন্তু মাস্টার সাহেব, আপনি এত সব জানতে চাইতেছেন কেন? কারণ বংশবিন্দ আজ এত বড় ডাঙ্গর হইল কি করে? সেটা কি শুধু বাও বাতাস খাইয়া, নাকি অন্য কোনো কিসিমের কুদ্রতে? মাস্টার সাহেব, না, সুরজ মিয়ারে কিছু কওনের দরকার নাই। আমার সুরজ বাজান যে সিদ্ধান্ত মনে মাথা পাইতা ব্যবহার গ্রহণ করতেছি, আপনি ওরে কিছু কইন না। সুরজ মিয়া তার বিষয় সম্পত্তি পেচ্চা দেশান্তরে হয়ে যাক, তাতে আমার কোনো প্রাপ্য তারে বুঝাই দিতে চাই। কিন্তু আমরাও খুশি হব হ্যাঁ যদি আমাকে প্রাপ্য আমাকে বুঝাই দিয়ে যাক। কিসের পাম? কি বলছেন স্যার আপনি? হ, ঠিকই কইতেছি। যারে তুমি বুড়িমা বলে সম্বোধন করলা, আহারে, এই শেষ দুঃখটা পাওয়ানোর জন্যই বোধহয় আল্লাহ তারে বাঁচাই রাখছে। সুরজ মিয়া, ভুলে যায় না, সে তোমার বুড়িমা না। প্রথমে সে তোমার ছোট খালা, এরপর তোমার ছোট মা, এরপরই তোমার হ্যাঁ, ছোট মা। এই ছোট মা কেমন করে মা হয়ে উঠলো সেই কাহিনীটা তুমি শুনবা না? এটা তো কোনো কিছু হয়ে ওঠার ব্যাপার নয়। বাবার দ্বিতীয় স্ত্রীকে তো সবাই। তারা সত্য, তবে তোমার বেলায় বিষয়টা একটা সহজ সরল ব্যাখ্যা। আমার আম্মাজান মারা যাওয়ার পর উনি আমাকে কিছুটা দেখাশোনা করেছেন, কিন্তু তাই বলে গর্ভধারিণী মায়ের মতো তো না। গর্ভধারণ না করে অন্যের সন্তানের কাছে একজন ছোট মা, সৎ মা কেমন করে, কিসের গুণে, কোন ত্যাগ তিতিক্ষায় তো তোমার জানা নাই? শুনবা, শুনবা সেই রূপকথার লাগান ইতিহাস, শুনবা। তোমার মায়ের দীর্ঘ অসুস্থতার কারণে তোমার ছোট খালা বছরের বেশিরভাগ সময় তোমাকে বাড়িতে থাকতেন। পরিবারের অসুস্থতার কারণে তোমার বাজানের মন মেজাজ ভালো থাকতো না, কেমন যেন পাগল পড়া ভাব, সংসারে সব কাজে কেমন যেন উদাসীন।
তোমার মা এটা বুঝতেন। অনেক আকুতি মিনতি তার শ্যালিকারে বিবাহ করেন। এরপর ডাক্তার, কবিরাজ, ছোট বোনের সেবা যত্নে তোমার মা কিছুদিনের জন্য ভালো হয়ে ওঠেন। তোমার জন্ম হয়, কিন্তু বিধিবাম মায়ের বুকের দুধ খাওয়ানোর ভাগ্য লইয়ে তো তোমার জন্ম হয় নাই। তোমার জন্মের 3 দিন পরে এক্লেমশিয়া রোগে মারা যায়। তোমার ছোট খালার পেটে তখন তোমার ছোট বোন রুকিয়া 8.5 মাসের। আল্লাহর দরবারে কি পাপ করছিলাম, এমন এমন হাত পাকিনি আমি নিজের সন্তানে। বুঝি আমি আমি তোর বড় বোন। মায় মরে আমি তোরে খুলে করে মানুষ করছি, নিজে না খাওয়া আমি আমি তোরে খাওয়াই। কোনোদিন কোনো কষ্ট পাইতে দেই না। বুঝি তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারব না বুঝি, কোনোদিনও না। তরে তরে একটা দায়িত্ব দেব, একটা অনুরোধ তুই রাখবি। কও দেনি কি কয়? অনুরোধ কেন? তুমি তো আমার অক্ষর অক্ষরে পালন করুন বুঝি, বুঝি গো, তুমি তো আমার শুধু বোন না, আমার মায়ের লান বুঝি। আজ থেকে তুই আমার সুরজের মা, নিজের সন্তানের লাহান আমার সুরজ যেন তোর মানুষ এবার পারে। আমি তোমার কাউ বুঝি, তুমি বিশ্বাস যাও বুঝি, তুমি বিশ্বাস যাও। আলহামদুলিল্লাহ, আমি আমি বুঝি আমি আমি পরকালে গিয়া তোর লেগে দোয়া করো। আমি তোমার মা মারা যাওয়ার কয়দিন পরেই তোমার ছোট মায়ের কোলে আসে এক কন্যা সন্তান, তোমার বোন রুকিয়া। এরপর ছোট বউ আহার 2 বুকের দুধ পান করে লালন পালন শুরু করে। আল্লাহর কি লীলা, বাইরের মানুষে বুঝবারই পারত না কোনটা হেরা আপন আর কোনটা হের বোনের সন্তান। এই শুরু করে দিছে তাস পাশ খেলা, জমি জমা বেচন। স্বামীর এহেন উদাসীন আর খাম খেয়ালিপানা দেখে সুরজের বাপ কিছু কইবা? না মানে একটা কথা কইতে চাইছিলাম। আপনি কি কথা ক? আপনি যদি রাগ না করেন। কি যে কব, এই কয়দিনে রাগ গোসা তুমি আমার বেবাক কিনা রয়েছ। বড় বোনের পোলারে নিজের পোলার এখন বুকে তুলে রয়েছ। আমি যে কত খুশি হয়েছি বউ। কি যে কোন আপনি
বেয়াদবি না নিলে আমি আপনার একটা অনুরোধ করতে চাই। আগে কোন আমার অনুরোধটা আপনি রাখবেন, আমার আপনি কথা দেন। কি কথা ছোট বউ, যার জন্য তুমি কইলাম না, তেমন কিছু না। ঠিক আছে, কথা দি ক। আমি কই কি, সংসারে পোলাপান হয়েছে, হ্যাঁ গো, খাওন দাওন চিকিৎসাপাতি, মানে সংসারে খরচাপাতি তো বাড়ছে। কি কন, ঠিক কইছি না? কথা তো ঠিকই, তোর সমস্যা কি? না, তেমন কোনো সমস্যাই নাই, মানে টাঙ্গন নদীর ওই পারে সব জমি বেচা দিলেন। এখন খালি এই ভিটা বাড়ি আর আশেপাশে যত কিঞ্চিত রয়েছে এগুলান সব আমাকে সুরুজ বাজানের নামে লেখা দিবেন। কোন লেখা দিবেন? হ, কথা আমি তোমারে দিছি, কথা আমারে রাখতেই হইব। তো আমারও একটা কথা আছিল, এই ধরো সুরুজরে মানুষ কইরা বড় করলা, লেখাপড়া শিখাইলা, কিন্তু ছোট বউ, আরে আমার জীবন না থাকলে সুরুজ যদি তোমারে দেখভাল না করে তখন? হায় আল্লাহ, আপনি এসব আকতা কুকুতা কি কন? আমার সুরুজ আমারে দেখবো না কেন? আমি না হের মা, মায়েরে না দেখতে থাকতে পারে? আপনিই কন, কোনোদিনও পারে না। আর আমার সুরুজ তো কোনোদিনও পারবো না। যদি এমন কিছু হয় তো আমি আপনার কথা দিতেছি, আমার সুরুজ বাজানের যে কোনো বিচার হ্যাঁ লেগেই পড়ান ভইরা দোয়া করুন। কিছুদিন যাইতে না যাইতে তোমাকে সংসারে দুঃখের ঘটনা হইল গিয়া তোমার ছোট বোন রুকিয়া পানিশ্বাস ম্যালেরিয়া আক্রান্ত হইয়া মৃত্যুবরণ করে। এর পরের বছরই তোমার বাজানে তোমার মায়ের অকুল সাগরে ভাষায় এই হলোক ত্যাগ করে। আর সুখের ঘটনা হইল এর পরে মাসেই ভাই চান মিয়ার জন্ম। এরপর শুরু হয় দুই নাবালক পোলা লইয়া তোমার মায়ের। হইলে কি হইব, হাজার দুঃখ কষ্ট বিপদ আপদ আর হতাশার মধ্যেও তোমার মায়ে আশায় সাহসে আর ধৈর্যে বুক বাঁধে। তানের স্মৃতিতে বারে বারে ফিরে আহে বড় করুণা আর আকুতি। অবুঝি, জলদি করো, দেরি হয়ে যেতেছে তো। অসানু, সানু, কি মামুজান? তোর মা কই? মায়ে নামাজ পড়ে। তোর ভাইরে জলদি আইতে ক। হে ভাই রে, ফুদার পড়াই। জলদি কর, জলদি কর, যা আইতে ক। ও বুঝি, এত দেরি করতেছ কেন? বেলা পড়ে গেল না? ইয়াসমত, ভালো করে দেখে লয়ে যাস ভাই। হইলো হইলো, তুমি এত চিন্তা করো না তো। তোমার মালিকানার জমি জিরাত যেখানে খুশি বেচতে যাও, আমরা কোনো আপত্তি করব না। বড় কথা বলে ফেলেছ, তুমি নাকি বড় হইছ, কিন্তু তোমার ওই প্রতিবারে ঘুষা মাইজা কি আগাই এনেছিল? তোমার ছোট ভাইডারে তোমার লেখাপড়ার জন্য তোমার মা ক্লাস 5 পর্যন্ত পাশ করাইতে পারেনি। দুইটা পোলার পড়ার খরচ চালানোর ক্ষমতা তোমার মায়ের ছিল না। শোধ করে দিয়ে যাও, শোধ করে দিয়ে যাও তোমার ছোট ভাইটার ঋণ, শোধ করে দিয়ে যাও রসুলপুর গ্রামের সকল মানুষের ঋণ,
শোধ করে দিয়ে যাও তোমার ওই মহিষী নারী। আমি সবার কাছে ঋণী, কিন্তু এত ঋণ আমি শোধ করতে পারবো না। না, আমি পারবো না। কেমন করে শোধ করবো ঋণ? স্বার্থবাদ লোকের কোনো খারাপ না, এই ঋণ তোমাকে শোধ করতেই হবে, সুদে আসলে। মানে রসুলপুর গ্রামের থেকে তোমার এক কদম নড়তে দেবো না। না, আমি পারবো না, আমি পারবো না, এই ঋণ শোধ করতে আমি পারবো না। আগলা হরিণারে একেবারে হৃৎপিণ্ডের মাঝখানে তীরটা মারছি। আমারে তো চিনো না, বস তোমাকে মানতেই। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, এইটা কি হলো? এইটা কি হলো? আপনি আমার সুরুজরে এমন করে কষ্ট দিলেন। সুরুজ, থামেন থামেন, কিছুই হইব না, দৌড়াক না, ওই যাবে। মুখ থুবড়াই পড়ল। আমি কিছুটা সময় নিতেছি। আমার তো চেনে না, কত গাদারে পিঠে মানুষ করছি। সানিয়া, আহ, তোমার বাড়ি নিয়ে আহ। কি বাজান? তুমি ঘুমাইবা না? ঘুমামু, তোর জ্বরটা। ভাত খাইছো? খামুনে। আহারে কইলাম তো খামুনে, তুই একটু চুপ কর তো বাজান। লক্ষ্মী বাবা আমার, একটু চুপ কর। তোমার খুব কষ্ট তাই না মা? কষ্ট? কোনো কষ্ট থাকবো না। দেখো, আমি তোমারে কোনো কাম করবার দিব না। তুমি খালি পুরান শাড়ি পইরা থাকো, আমি তোমারে নতুন সুন্দর শাড়ি কিনা দিব। আচ্ছা ঠিক আছে বাজান। এই গরুটার দুধ খালি আমারই বেশি দাও, চানরে কম দাও। আর তুমি তো একটুও খাও না। আমি বড় হইলে প্রতিদিন তোমারে দুধ কিনা খাওয়াবো। তুই এখন একটু চোখটা বন্ধ করে ঘুমাতো বাজান, একটু ঘুমাইলেই জ্বরটা কমে যাব। লক্ষ্মী বাবা আমার, একটু চোখটা বন্ধ কর। মা, সুরজ, আয় বাজান, আয় আমার বুকে আয়। ও চান, ও কনে বউ, দেহ দেহি পোলাটা আমার কেমনে মাটিতে হাত পৌঁছাইরা বয়ে রয়েছে। ও চান, দেহস না তুই, ওরে তুইলান, সারাদিন নাও নাই খাও নাই। সুরজ বাজান, চল বাড়ি চল।
ভাত খাইবি না বাজান? স্যার, আমি আপনার অবাধ্য ছাত্র, আমাকে প্রায়শ্চিত্ত করার একটা শেষ সুযোগ দেন স্যার। সুরজ মিয়া, তোমার আমরা ভালোবাসি, আমাকে ভুল বুঝো না। তুমি আর নতুন করে কি প্রায়শ্চিত্ত করবা? নিজের ভুল যে বুঝতে পারছো, এইটাই তো বড় প্রায়শ্চিত্ত। যাও, মায়ের কাছে যাও। মায়ের বুকের মাঝে যে শান্তি, পৃথিবীর আর কোথাও তা নাই। যাও যাও। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। এ মাটির গান গেয়ে ভাই জীবন কেটেছে। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। মাটিতে জন্ম নিলাম, মাটিটাই রক্তে মিশেছে। এ মাটি